ঘটনাটি যাদের সাথে ঘটেছিল তাদের দুজনের নামই রাজু। তাদের বয়স তখন 21 কি 22 বছর হবে। আমরা জানি একই যদি নাম হয় তাহলে তাকে মিতে বা মিতা বা দোস্ত বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডাকা হয়। তো এই দুই রাজুর বন্ধুত্ব ছিল খুবই গভীর। দুজনের মধ্যে একজন একটু লম্বা হওয়ায় তাকে সবাই ডাকতো বড় রাজু, আর যে লম্বা একটু ছোট তাকে সবাই বলতো ছোট রাজু। দুজনেরই সাহস ছিল খুবই মারাত্মক। তাদের কাছে শ্মশান ঘাট, কবরস্থান, নদী, মাঠ ঘাট এগুলো গভীর রাতে ঘুরে বেড়ানো ছিল একদম মামুলি ব্যাপার। রাতে সিনেমা হলে সিনেমা দেখা, দূরে গান বাজনা হলে সেটা শুনতে যাওয়া, তারপর দীর্ঘক্ষণ রাতের বেলা ঘুরে বেড়ানো, এটা কিন্তু তাদের একটা খুব কমন একটা ব্যাপার ছিল। তো এরা দুজন একবার এক রাতে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে গান শুনতে যান। দীর্ঘক্ষণ গান শোনার পর ওনারা দুজনই বাড়ি ফেরার জন্য সিদ্ধান্ত নেন। এখন কথা হলো যে প্রতিটি গাড়ি কিন্তু চুয়াডাঙ্গা পর্যন্ত আসবে, সেখান থেকে আবার 5 কিলোমিটার রাস্তা তাদেরকে যেতে হবে, এবং ওই রাতে কিন্তু কোনো গাড়ি পাওয়া যাবে না। কিছু গাড়ি পেয়েছিল কিন্তু তাদেরকে ওই পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেও তারা কোনোভাবেই রাজি হননি। এই কারণে তারা চুয়াডাঙ্গা আসার পর দুজনেই চিন্তা করে যে বাকিটা পথ মানে 5 কিলোমিটার পথ পায়ে হেঁটেই চলে যাব। 5 কিলোমিটার পথ যেতে সর্বোচ্চ 1.5 ঘন্টার উপরে তো লাগার কথা না, বা সর্বোচ্চ 2 ঘন্টাই লাগবে। তো তারা বাড়ি ফেরার জন্য হাঁটা শুরু করেন। শুরুতে বলা হয়েছে চুয়াডাঙ্গা থেকে রাজুদের বাড়ি যেতে হলে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, এবং তাদের বাড়ির যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে গাইদঘাট নামক একটি গ্রাম। আর রাত তখন প্রায় 3টা বেজে গেছে। ওরা দুজনেই আবার সিগারেট খেত। তো ওরা কি করে, 1 প্যাকেট সিগারেট কেনে বাড়িতে রওনা দেওয়ার আগে। ওই পাশে কিছু টং দোকান ছিল চুয়াডাঙ্গার ওইখানে, তো সেখান থেকে কিনে নেয়। রাত্রেবেলা সেগুলো খোলা থাকে, আর তাদের সাথে ম্যাচ তো ছিলই। তো এইগুলো নিয়ে তারা রেল লাইনের পাশের রাস্তা ধরে হাঁটা শুরু করে। দুজন হেঁটে হেঁটে গল্প করতে করতে বাড়ি যাচ্ছে। ওরা কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট ব্রিজ পায়, যে ব্রিজটি দিয়ে সবসময় ওরা আসা যাওয়া করতো। তো ওরা দুজন অনেক আগে থেকেই বলা বলি করছিল ওই ব্রিজের উপর একটু বসে বিশ্রাম নেবে, আর একটা সিগারেট খেয়ে সেখান থেকে আবার রওনা দেবে। তো ওরা যখন ব্রিজের খুব কাছাকাছি এসেছে তখন ওরা দেখে ব্রিজের উপর একটি সাদা সাপ শুয়ে আছে। সাপটি লম্বায় সর্বোচ্চ 2 ফুটের মতো হবে, একদম ধবধবে সাদা একটা সাপ। এমন সাপ তারা কখনোই দেখেনি, এবং সাপ যে সাদা হতে পারে এটাও তাদের ধারণাই ছিল না। সাপটি এমনভাবে শুয়ে আছে যেন খুব ক্লান্ত, ওখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে। তখন বড় রাজু কি করে, আশেপাশে লাঠি খুঁজতে থাকে ওই সাপটিকে মারার জন্য। বড় রাজু সাপ মারার জন্য খুবই এক্সাইটেড ছিল। ও কি করে, ওই ব্রিজের পাশে একটা ক্ষেত ছিল, ওই ক্ষেতে আবার বেড়া দেওয়া ছিল। ওই বেড়া থেকে একটা বাঁশ তুলে নিয়ে আসে, চিকন একটা বাঁশ। তো ওই বাঁশটি নিয়ে সে ওই সাপটাকে মারবে। এখন ওই যে ছোট রাজু বড় রাজুকে বলে, এই থাম থাম, এত রাত্রে সাপ মারিস না। এখন কে কার কথা শোনে? বড় রাজু গিয়ে পর পর কয়েকটা ধপাস বাড়ি মেরে দেয় ওই সাপের গায়ে। প্রথম বাড়িটি দেওয়ার পরপরই ওই সাপটি ফনা তুলে ভয় দেখাতে থাকে, কিন্তু সাথে সাথে আরো 2-3টা বাড়ি দেওয়ার পরই ওই সাপটি নিস্তেজ হয়ে যায়। সাপটিকে আর আঘাত না করতে পারে এই জন্য ছোট রাজু বড় রাজুর কাছ থেকে লাঠিটা কেড়ে নেয়, বলে, কি করিস, এত রাত্রে সাপ মারতে হয়? আর এই ধরনের সাপ আমরা আগে কি কখনো দেখছি নাকি? এটা কি সাপ না অন্য কিছু, এটা কি আমরা জানি? এইভাবে হুটহাট করে সাপের গায়ে হাত দিলি কেন? এখন যদি কিছু হয় খবরদার, আর কিচ্ছু করবি না। এখন সমস্যা হলো, যা করার তা তো করেই ফেলছে, সাপটি তো একদম নিস্তেজ হয়ে গেছে। এখন ছোট রাজু বড় রাজুকে খুব বকাঝকা করে যে আবেগের বশে এভাবে হুটহাট করে সাপ মারা ঠিক না। কারণ হলো, ছোট রাজু জানতো যে রাতের বেলা কোনো সাপকে আঘাত করতে হলে আগে বলতে হয় যে তুই যদি জিন হয়ে থাকিস তো চলে যা, এরকম 3 বার বলতে হয়। তারপর না গেলে বুঝে নিতে হবে যে সেটি আসলে সাপ, তারপর সেটাকে মারা যেতে পারে। কিন্তু এই ধরনের কোনো
ঘটনা তো ওখানে ঘটেনি, বড় রাজু তো সেটা বলেইনি। আর বড় রাজুকে থামাতে থামাতেই তো বড় রাজু একটা লাঠি নিয়ে এসে আঘাত করেছে। ছোট রাজু যে সাপের কাছে গিয়ে বলবে সেই সুযোগটাও পায়নি, সে বড় রাজুকে থামানোর চেষ্টা করেছিল। তো যাই হোক, বড় রাজুও মনে করে যে কি করলাম, যাই হোক যেটা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন করণীয় কি? ছোট রাজু চিন্তা করে যে সাপটি যদি না মারা গিয়ে থাকে, কোনোভাবে তার মধ্যে জীবন প্রদীপ নিভু নিভু হলেও জ্বলতে থাকে, তাহলে এটাকে যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তখন হয়তো বা সে প্রাণ আবার ফিরে পেতে পারে, মানে সে আবার কিছুটা সুস্থ হয়ে উঠতে পারে। এই চিন্তা করে সে যে লাঠিটা দিয়ে ওই সাপটিকে আঘাত করা হয়েছিল, সেই লাঠিটা দিয়ে ওই সাপটিকে উঁচু করে ওই ব্রিজের নিচে পানির মধ্যে ফেলে দেয়। এই আশায় ফেলে দেয় যে পানির মধ্যে পড়ে যদি সাপটি সুস্থ হয়ে যায়, কারণ শুনেছে যে সাপ পানিতে পড়ার পর অনেক ক্ষেত্রেই নাকি সুস্থ হয়ে যায়, সবসময় না, হঠাৎ হঠাৎ। সে ওই আশাতেই ওই সাপটিকে পানিতে ফেলে দেয়। এরপর দুজন আবার সিগারেট ধরিয়ে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটা ধরে। তো তারা হাঁটতে হাঁটতে বটতলা নামক একটা জায়গা আছে, কারণ হচ্ছে ওইখানে বিশাল এক বট গাছ আছে, আর ওই বট গাছের নামেই ওই এলাকার নাম হচ্ছে বটতলা। তো ওই দুই রাজু যখন ওই বট গাছের কাছে আসে, ওরা খেয়াল করে যে ওই বট গাছের নিচে যাওয়ার সময় উপর থেকে গরম পানি বা আঠা জাতীয় কিছু পড়েছে গায়ের উপরে। আর সেই পানি বা আঠা জাতীয় যে জিনিসটা, এটা বড় রাজুর গায়ে পড়েছে। আর এই পানি বা আঠা ছিল খুবই গরম। বড় রাজুর গায়ে এটা পড়ার সাথে সাথে সে চিৎকার করে ওঠে, বলে ওঠে, ওরে বাবারে, আমার শরীর জ্বলে পুড়ে গেল। আর ওইদিকে ছোট রাজু কিন্তু তার সাথেই ছিল, তার গায়ে কিন্তু এটা পড়েনি। এদিকে বড় রাজু তো চিৎকার চেঁচামেচি করছে। ছোট রাজু বট গাছের উপরে তাকায়, ডানে বায়ে তাকায়, কাউকে কিন্তু সে দেখতে পায় না, এমনকি কোনো পাখি বা এই টাইপের অদ্ভুত কোনো কিছু দেখতে পায় না। তখন ছোট রাজুর মনে খটকা লাগে যে এখানে কোনো বড় পাখি নাই, কোনো বাদর জাতীয় কোনো কিছুর অস্তিত্ব দেখছি না, আশেপাশে কোনো মানুষকেও দেখলাম না, কোনো ভয়ানক অবয়বও দেখলাম না, তাহলে এটা কোত্থেকে আসলো? তখন সে বড় রাজুকে বলে, দোস্ত চল, তাড়াতাড়ি চল, দেরি করা যাবে না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তারা যে সিগারেট খেতে খেতে আসছিল, ওই বট গাছের কাছে আসার অল্প কিছু পথ আগেই তাদের সিগারেট আবার শেষ হয়ে গিয়েছিল, পরে আর ধরায়নি। ছোট রাজু কি করে, সে সিগারেট ধরিয়ে বড় রাজুকে বলে, যত কষ্টই হোক বাড়ি যেতে হবে, আর এই সিগারেট নেভানো যাবে না। ওরা সিগারেট খেতে খেতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছে, এর মধ্যে তারা কিন্তু কখনোই সিগারেট খাওয়া বন্ধ করেনি। দুই রাজু যখন বড় রাজুদের বাড়ি থেকে একটু দূরে চলে এসেছে, সেখানে একটা পুকুর রয়েছে, গ্রামের মানুষ ওই পুকুরে গোসল করত। তখন বড় রাজু বলে, তুই উপর একটু দাঁড়া, আমি গোসল করে নিই, এমনিতে শরীরে কি পড়েছে, গন্ধ লাগছে, আর মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে, আমি পুকুরের ঠান্ডা পানিতে একটু গোসল করে নিই। যেই ড্রেস পরা আছি সেটা পরেই নেমে যাই, যেহেতু গায়ে ময়লা লেগেছে, আঠা জাতীয় কিছু লেগেছে। তো ছোট রাজু বলে, ঠিক আছে, বাড়ির কাছাকাছি চলে আসছি তো, সমস্যা নাই, আমি উপরে দাঁড়াইলাম, যা তুই গোসল কর। বড় রাজু কি করে, ওই পুকুরে তো সবসময় তারা গোসল করতোই, পুকুরের ঘাটলা কোথায় পানি কম কোথায় পানি বেশি সবই তো চেনা, এই জন্য তার কোনো সমস্যা হয়নি। সে পুকুরের ঘাটে এসে পানির মধ্যে একটা লাফ দেয়। পানির মধ্যে যদি কেউ লাফ দেয়, তখন আমরা কিন্তু সবাই জানি যে লাফ দেওয়ার পরে কিছুটা কিন্তু আমরা পানির নিচে চলে যাই, তারপর আবার ভেসে উঠি। বড় রাজুর বেলায়ও সেইটাই ঘটার কথা ছিল। সে যখন পুকুরের পানিতে লাফ দেয়, লাফ দেওয়ার পর সে তো কিছুটা ডুবে গিয়েছে, কিন্তু ডুবে যাওয়ার পর সে আর ওঠে না। এখন উপর থেকে ছোট রাজু যে চিন্তা করছে যে কি ব্যাপার, ওই এখনো ওঠে না কেন, পানির নিচে কি কোনো সমস্যা হলো নাকি, নাকি এমনিতে পানির নিচে সে শরীর ডলছে, এই চিন্তা করছে। কিন্তু প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে। তখন তার কাছে অস্বাভাবিক লাগে যে 1 মিনিট তো বড় রাজু দম বন্ধ করে থাকতে পারবে না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এই চিন্তা করে ওই ছোট রাজু সে তার শার্ট খুলে ঘাটে রেখে বড় রাজু যেখানে ঝাঁপ দিয়েছিল সেইখানে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর ছোট রাজু পানির নিচে
কোনো কিছু ফিল করে না, মানে চিন্তা করছে ওইখানে হয়তো বড় রাজু যদি পানির নিচে ডুবে গিয়ে থাকে তার পায়ের সাথে বেঁধে যাবে, এরকম চিন্তা করছে। কিন্তু সে কোনো কিছু ফিল করে না, সেও ডুব দিয়ে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে। তার যখন দম বন্ধ হয়ে আসছিল সেও ভেসে ওঠে। ভেসে ওঠার পর দেখে বড় রাজু সে পানির উপর ভেসে উঠেছে। বলে যে, এই রাজু কি হলো, পানির নিচে তুই এতক্ষণ ছিলি কেন? বলে যে, কথা বলিস না দোস্ত, তাড়াতাড়ি উপরে চল। তখন দুজন মিলে তাড়াতাড়ি পানির উপরে উঠে আসে। উঠে এসে বলে, এই দেখ তো আমার পায়ে যেন কিছু একটা লেগেছিল। তখন ছোট রাজু দেখে বড় রাজুর পায়ে মনে হচ্ছে সাপ এত জোরে পেঁচিয়ে ধরেছিল যে ওখানে সাপের যেই শরীরে কিছু দাগ থাকে সাপের পেটের কাছে, ওই দাগটাও স্পষ্ট হয়ে উঠেছিল। তখন বড় রাজু বলে যে, আমি যখনই পানির নিচে ঝাঁপ দিয়েছি তখন মনে হলো সাপ জাতীয় কিছু আমার এক পা পেঁচিয়ে ধরেছে এবং পেঁচিয়ে ধরে পানির নিচে নিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছি কিন্তু উপরে উঠতে পারছিলাম না। আর যখন আমার দম বন্ধ হয়ে আমি মরে যাবো ভাব, হঠাৎ করে মনে হলো উপর থেকে কিছু একটা পড়লো এবং তারপরেই আমার পা ছেড়ে দেয়। তখন আমি ভেসে উঠি। তখন আমি ভেসে উঠে আবার তোকে দেখতে পাই যে তুই পানির ভেতরে নেমেছিস। তখন তারা দুজনেই বলে বিষয়টা স্বাভাবিক না, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তো ওরা প্রথমে ওই বড় রাজুর বাড়িতে যায়, কারণ বড় রাজুর বাসাটা ওইখানে কাছাকাছি ছিল। এই জন্য ছোট রাজু বড় রাজুর বাড়িতে যায় এবং যাওয়ার পর দুজন পোশাক পরিবর্তন করে, এর মধ্যে ফজর আজান দিয়ে দেয়। ছোট রাজু বড় রাজুর বাড়িতে ঘুমায় পড়ে। পরদিন সকালবেলা ছোট রাজু তার বাড়িতে চলে যায়। এদিকে বড় রাজুর ঘুম ভাঙে প্রায় দুপুর 1টার সময়। ঘুম ভাঙার পর সে পায়ে হালকা ব্যথা অনুভব করে, আর পায়ে সেই দাগগুলো কালো হয়ে গেছে সে দেখতে পায়। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে খেতে বসে। এ সময় তার আব্বা কিন্তু কাজে গিয়ে সেই জন্য সে বাড়িতে ছিল না। আর তার মা এই বড় রাজুর যে ছোট ভাই, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে, দুপুরবেলা তাকে আনতে গেছে। এই সময় বাড়িতে কেউ নেই, তো ও নিজে নিজে ভাত তরকারি নিয়ে খেতে বসেছে। যখন ভাত খাওয়া শুরু করেছে ঠিক সেই সময় বাড়ির উঠোনে একজন সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলা এসে হাজির হয়। এই বৃদ্ধাটি ছিল খুবই পরিপাটি, পোশাক ছিল খুবই চকচকে, একদম সাদা একটা পোশাক। মনে হচ্ছে যে ওই সাদা পোশাক থেকে আলো বের হচ্ছে। অনেক সময় সাদা জামার উপর সূর্যের আলো পড়লে যেভাবে চকচক করে, তার থেকেও মনে হচ্ছে বেশি চকচক করছে। তো এত সুন্দর পোশাক পরা কোন একজন বৃদ্ধা পরিপাটি হয়ে আসা মহিলাকে সে ইতপূর্বে দেখেছে বলে মনে করতে পারে না। কিন্তু বড় রাজু মনে করে এই বৃদ্ধা কোনো ফকির হবে, কারণ এভাবে এই সময় আসবে, ফকির ছাড়া তো আসার কথা না। আর ইনি তো গ্রামের কোনো লোক না, আশেপাশের কোনো পরিচিত ভদ্র মহিলা হলে তো বড় রাজু তাকে চিনতেন, কিন্তু তাকে চিনতে পারছেন না। তখন এই বড় রাজু বাইরে বের হয়ে তাকে বলে যে, আপনি কারো কাছে এসেছেন, কিছু বলবেন? তখন ওই বৃদ্ধা মহিলা কোনো কথা বলে না। তখন বড় রাজু মনে করে যে উনি মনে হয় বোবা ভিক্ষা নেয়ার জন্য এসেছে। এই কারণে বড় রাজু বলে, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে চাল দিচ্ছি। এখন বড় রাজু ভেতর থেকে কিছু চাল নিয়ে এসে খেয়াল করে যে এই বৃদ্ধা মহিলা যে ভিক্ষা নেবে তার কাছে কিন্তু কোনো ব্যাগ নেই, আর ভিক্ষা নেয়ার জন্য যে সে এসেছে এটাও কিন্তু মনে হচ্ছিল না। তারপর সে ফিল করে যে সে যদি ভিক্ষুকই হতো তার কাছে ব্যাগ থাকতো। এদিকে ওই বৃদ্ধা মহিলা সে এক দৃষ্টিতে বড় রাজুর দিকে তাকিয়ে আছে। তখন বড় রাজু ভাবে আসলে এই বৃদ্ধা মহিলার মনে হয় খুব ক্ষুধা লেগেছে, এই জন্য এসেছে। তখন সে ওই বৃদ্ধা মহিলাকে বলে, দাদি আপনি বসেন, আমি আপনাকে খাবার দিই, আমার বাসায় তো এখন কেউ নাই, আমিও খেতে বসছিলাম, আপনাকে খাবার দিই, আপনি খান। তখন ওই বৃদ্ধা মহিলা কোনো কথা বলে না, আর কথা বলছে না। বড় রাজু মনে করছে উনি বোবা, বুঝতে পারছে না। এই জন্য তার জন্য যদি খাবার নিয়ে আসা হয় তখন সে বুঝতে পারবে, কারণ বোবারা কিন্তু কানে শোনে না। তখন ভেতরে গিয়ে ওই বড় রাজু ওই বৃদ্ধা মহিলার জন্য ভাত তরকারি নিয়ে আসে, হাতে একটা গ্লাসে পানি সহ আর এক প্লেটে ভাত তরকারি একসাথে দিয়ে নিয়ে আসে। কিন্তু এসে দেখে ওই বৃদ্ধা ওখানে আর নেই। কোথায় গেল? সে
তাড়াতাড়ি করে ওই ভাত তরকারি আবার ঘরের মধ্যে রেখে তার খাওয়া শেষ করে বাহিরে যায়। বাহিরে গিয়ে আশেপাশের প্রতিবেশীদেরকে বলে যে আমি এরকম এরকম একটা বৃদ্ধা মহিলাকে দেখলাম, আপনারা কি কেউ দেখেছেন কিনা। এমনকি ওই রাস্তায় যারা কাজ করছিল গ্রামে তাদেরকে জিজ্ঞেস করলো, বলে যে না তো এমন কোনো বৃদ্ধা মহিলা সাদা শাড়ি পরা কাউকে তো আমরা দেখি নাই, দিনের বেলা তো দেখলে তো আমরা আমাদের মনে থাকতো, আর এখানে তো আমরা একা না, এরকম আরো অনেকেই আছে, কারো না কারো চোখে তো পড়তো কিন্তু কেউ দেখেনি। যাই হোক, বড় রাজু তখন ওই ছোট রাজুর বাড়ির দিকে যেতে থাকে। ছোট রাজুর সাথে দেখা হয়। দেখা হওয়ার পর যখন ওই বৃদ্ধা মহিলার কথা বলে তখন ছোট রাজুর চোখ বড় বড় হয়ে যায়। আরে কি বলিস, এমন একজন বৃদ্ধা মহিলার সাথে তো একটু আগে আমারও দেখা হয়েছিল। আমি যখন মাঠে গরু ছাগল চড়াচ্ছিলাম তখন দেখি যে দূরে একটা সাদা শাড়ি পরা খুব মানে একজন পরিপাটি একজন মহিলা দাঁড়িয়ে আছে। চেহারা দেখে মনে হচ্ছিল খুব সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা। তো তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, অন্য কোনো দিকে খেয়াল করছে না, কোনো নড়াচড়া নাই, মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে এরকম 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার দিকে তাকিয়েছিল। তারপরে হঠাৎ করে আমার গরু নড়াচড়া শুরু করে, আমি তাকে আবার ঠিক করে আবার পেছন দিকে তাকিয়ে দেখি সেই ভদ্র মহিলাটি আর নেই। তাহলে এই একই বৃদ্ধা মহিলাকে তুইও দেখলি আমিও দেখলাম, ঘটনা কি? তখন তারা এটার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। পরে দুজন মিলে মশকরা করে যে ইনি হয়তোবা আমাদের আশেপাশের গ্রামেরই কেউ হবেন, তার মনে হয় 2 নাতনি আছে, আমাদের সাথে বিয়ে দেবে, এই জন্য মনে হয় আমাদেরকে দেখতে আসছে। এই বলে তারা দুজন হাসি ঠাট্টা করতে করতে আবার যে যার বাড়িতে চলে যায়। ওদের দুজনের আবার ক্রাম বোর্ড খেলার খুব নেশা ছিল, অনেক রাত পর্যন্ত তারা ক্রাম বোর্ড খেলতো। তো ওই রাত্রেও তারা প্রায় রাত 12টা পর্যন্ত আড্ডা দেয়, ক্রাম বোর্ড খেলে। দুজনের বাড়ি কিন্তু একই গ্রামে হলো, বাড়ির ডিস্টেন্স ছিল মাত্র মাঝখানে একটি মাঠ। আর বড় রাজুর প্রায় সময় ছোট রাজুদের পাড়ার দিকে থাকতো, কারণ ছোট রাজুদের বাড়ির এই গ্রামের মাঝখানে আর বড় রাজুদের বাড়ি ছিল গ্রামের এক পাশে, মানে ছোট রাজুদের বাড়ি ছিল গ্রামের মাঝখানে আর বড় রাজুদের বাড়ি ছিল গ্রামের এক পাশে। এই জন্য বেশিরভাগ সময় বড় রাজু ছোট রাজুদের বাড়ির এই দিক থেকে থাকতো। তো ওই দিন রাত 12টা পর্যন্ত ক্যারাম খেলে বাড়ি যাওয়ার সময় বড় রাজু একটা বাঁশঝাড় পায়, মানে ওই বাঁশঝাড় দিয়েই তাকে যেতে হয়। তারপর একটা কালভার্ট, তারপর আবার একটা বাঁশঝাড় পড়ে। বড় রাজু কি করে, একটা সিগারেট ধরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রথম বাঁশঝাড় পার হয়ে যে কালভার্টটির কাছে এসেছে তখন রাজু পেছনে ফুস ফুস শব্দ শুনতে পায়। বড় রাজু কি করে, সে পেছন দিকে তাকায়। তখন সে দেখে অনেক বড় একটা সাপ, আর সাপটা ছিল সম্পূর্ণরূপে সাদা। বিশাল এক ফনা তুলে রাস্তার পেছনে, মানে রাজুর ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে, এবং সাপটির উচ্চতা ছিল অনেক, একটা বাঁশের সমান উচ্চতা, মানে লম্বা একটা বাঁশের সমান, আর তার শরীর পুরো রাস্তা জুড়ে রয়েছে। মানে ওই সাপ মুহূর্তের মধ্যে রাজুকে খেয়ে ফেলতে পারে। রাজু এটা দেখে প্রচন্ড ভয় পায়, সে চিৎকার করতে করতে গায়ের সমস্ত শক্তি দিয়ে দেয় দৌড়, এবং পেছনে সাপের ফোঁস শব্দ কিন্তু সে শুনতে পাচ্ছিল। সে এক নজর পেছন দিকে তাকায়, তাকিয়ে দেখে যে ওই সাপটি ওই ফনা তুলেই ওর পেছন আসছে। সাপটি মাথা নিচু করে যে একে বেঁকে আসে তা না, সে ফনা তুলেই ওর পেছন আসছে। তারপর সে একবারের জন্য পেছনে আর তাকায়নি। সে কাছে যে বাড়িটা ছিল সেই বাড়ির উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে এবং চিৎকার দেয় যে আমাকে বাঁচান, সাপ আমাকে খেয়ে ফেললো। তখন রাতের বেলা হঠাৎ করে এরকম চিৎকার শুনে বাড়ির লোকজন বের হয়, তাদের ঘুম ভেঙে যায়। বের হয়ে তাকে চিনতে পারে এর রাজু, এবং উল্টাপাল্টা কথা বলছে যে সাপ আমাকে মেরে ফেলবে, আমাকে আপনাদের ঘরের ভিতরে নিয়ে যান। তখন বাড়ির লোকজন তাদের ঘরের মধ্যে নিয়ে যায়। তারপরে একজনকে পাঠায় ওদের বাড়িতে খবর দেওয়ার জন্য। খবর পেয়ে এই বড় রাজুর মা বাবা সবাই চলে আসে সেখানে। আসার পরে দেখে বড় রাজু উল্টোপাল্টা বলছে যে সাপ খেয়ে ফেলবে এরকম করে বলতেছে। তখন তার মা বাবা বড় রাজুকে তাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর মোটামুটি তার মাথায় পানি টানি দিয়ে ঘুম পাড়িয়ে দেয়,
এখন সমস্যা হলো সকাল থেকে মানে এমন সমস্যা তার সৃষ্টি হয়েছে, সেটা হলো সে যেখানেই যায় সেখানেই সাপ দেখে। সে কলপারে গেলে দেখে কলের উপর সাপ, সে পুকুরে গোসল করতে গেলে দেখে পুকুরের পানির মধ্যে সাপ, সে ঘরের মধ্যে গেলে দেখে সাপ, সে বিছানায় শুয়ে রয়েছে, সে দেখে যে পাশে সাপ, এবং সব সাপই সাদা বর্ণের। তখন গ্রামের লোকজন বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু না। আর একটা ব্যাপার হলো যে ছোট রাজু যতক্ষণ তার সাথে থাকে তখন সে কোনো সাপ দেখে না, একদম সুস্থ স্বাভাবিক থাকে। কিন্তু ছোট রাজু যখনই তার থেকে দূরে সরে যায়, সে তার বাড়িতে যায়, তখন সে আবার এই সাপ দেখতে থাকে। এখন ছোট রাজুর পক্ষে তো সবসময় 24 আওয়ার্স তার সাথে থাকাটাও বেশ কঠিন ছিল, তারও বাড়িতে কাজ ছিল। এই কারণে গ্রামের লোকজন বলে যে ও যদি সাপ সবসময় দেখতো তাহলে ছোট রাজু উপস্থিত থাকলে দেখে না কেন, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না। সুতরাং তোমরা ভালো কোনো হুজুর দেখো। এই বড় রাজুর ছোট ভাই যেই মাদ্রাসায় লেখাপড়া করতো, ওই মাদ্রাসায় একজন কামেল হুজুর ছিলেন, তার সাথে অনেক জিনের যোগাযোগ ছিল। ওই মাদ্রাসায়ও নাকি অনেক জিনের বাচ্চারা লেখাপড়া করত। তখন ওই ছোট রাজু, বড় রাজু এবং তাদের আত্মীয় স্বজনরা ওই হুজুরের কাছে যান। তো হুজুর বলেন যে আমাকে সব কথা খুলে বলো, যে তোমাদের সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যার প্রেক্ষাপটে এই সময়ের মানে এই সমস্যাটা শুরু হয়েছে। তখন বড় রাজু সব খুলে বলে, কয়েকদিন আগে ঘটে যাওয়া তার সাথে যে ঘটনা, মূলত তাদের সাথে ঘটনা, যে ব্রিজের উপর সাপ মারা, বট গাছের উপর থেকে আঠা জাতীয় কিছু গায়ে পড়ে সেখানে পুড়ে যাওয়ার মতো অনুভূতি হওয়া, আবার পুকুরে সাপের মতো পা পেঁচিয়ে ধরা এবং সেটা পা পেঁচিয়ে ধরে পানির নিচে নিয়ে যাওয়া, পরদিন দুপুরে এক অপরিচিত বৃদ্ধার আগমন, সেই রাতে আবার বিশাল আকৃতির সাপ তাদেরকে তাড়া করা, মানে তাকে তাড়া করা, এসব বিষয় খুলে বলে। সবকিছু শুনে বড় হুজুর ছোট রাজুকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি এরকম কোনো কিছু ঘটেছে? তখন ছোট রাজু বলে, না, আমার সাথে এমন কোনো কিছুই ঘটেনি, আমি একদম সুস্থ স্বাভাবিক আছি। শুধু একজন সুন্দর পোশাক পরিহিতা একজন বৃদ্ধা মহিলাকে আমি দেখেছিলাম, আমি যখন গরু রাখছিলাম, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আর আমি যখন অন্যদিকে তাকিয়ে আবার বৃদ্ধার দিকে তাকিয়েছি তখন আর তাকে খুঁজে পাইনি। তখন বড় হুজুর বলে, তোমরা সবাই এখানে বসো, আমি আমার একটা ঘরে যাচ্ছি, আমি ফেরত না আসা পর্যন্ত তোমরা কেউ এখান থেকে যেও না, আর আমি পাশের রুমে আছি, যত যাই সমস্যা থাকুক না কেন আমি নিজের ইচ্ছায় আসা না পর্যন্ত কেউ আমাকে ডাকাডাকি করবে না, দরজায় নক করবে না। সবাই বলে আচ্ছা ঠিক আছে। তো তিনি একটা রুমে চলে যান। প্রায় 1 ঘন্টা পর হুজুর বের হয়ে আসে। হুজুর বের হয়ে এসে উপস্থিত সবাইকে বলে যে বড় রাজু যে সাপটিকে আঘাত করে সেটি ছিল একটি জিনের সন্তান। সে গভীর রাতে খেলতে খেলতে ক্লান্ত হয়ে ওই ব্রিজের উপর ঘুমিয়ে পড়ে, আর ওই যে বাচ্চা জিন তার ভাইয়েরা তাকে খুঁজছিল, সে তো ওই ব্রিজের ওখানে ঘুমিয়ে গেছে। আর এই সাপটিকে সাধারণ সাপ ভেবে বড় রাজু আঘাত করে বসে। এই সাপটি কোনো সাধারণ সাপ ছিল না। আর এত রাত্রে এরকম সাদা বর্ণের কোনো সাপ দেখে তোমার তো বোঝা উচিত ছিল যে এটা কোনো স্বাভাবিক সাপ হতে পারে না, নিশ্চয়ই অস্বাভাবিক কিছু। আর যদি স্বাভাবিক রঙেরও হতো তারপরও তোমার আঘাত করা ঠিক হতো না যতক্ষণ পর্যন্ত তুমি তাকে 3 বার না বলবা যে তুমি যদি সাপ হয়ে থাকো তাহলে তো ভিন্ন দিন, যদি জিন হয়ে থাকো এখান থেকে চলে যাবে, এভাবে 3 বার বলতে হবে। তুমি কিন্তু সেটা করো নাই, আর ছোট যে মানা করেছিল তুমি সেটা শোনো নাই। সবচাইতে বুদ্ধিমানের যে কাজটি হয়েছে, ছোট রাজু ওই সাপটিকে পানির মধ্যে ফেলে দেয়, যার ফলে ওই সাপটি প্রাণে বেঁচে যায়। পরে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে তাকে নিয়ে যায়। ওই সাপটি এখনো অসুস্থ, তবে ভাগ্য ভালো সে শঙ্কামুক্ত। আর এই কারণেই ওই জিনের সাপরূপী ওই জিনের বড় 2 ভাই তারা তোমাকে ভয় দেখাচ্ছে আর কি। এই যে তুমি যে সাপ দেখছো, তারপরে ওই ব্রিজের ওখানে যে সাপটা দেখেছো, এগুলো সব কিন্তু ওরা ভয় দেখাচ্ছে। কিন্তু তোমার এই কারণেও ভাগ্য ভালো যে ওরা নেককার জিন, ভালো জিন। তা না হলে এতক্ষণে বড় রাজু সহ ছোট রাজুরও খবর হয়ে যেত। ছোট রাজু যতই উপকার করুক না কেন, যেহেতু দুজন একসাথে ছিল, দুজনকেই ওরা হত্যা করত। কিন্তু ওরা সেটা করেনি, কারণ ওরা নামাজ কালামি জিন। কিন্তু এই যে আঠা জাতীয় যে জিনিসটা পড়া, এটা তোমাকে ভয় দেখিয়েছে। এটা জিনদেরই এক ধরনের তরল জাতীয় পদার্থ। এটা গায়ে পড়লে শরীরে প্রচণ্ড জ্বলা পোড়া শুরু হয়।
তো যাই হোক, ওরা তোমাদের আর কোনো ক্ষতি করবে না যেহেতু প্রাণে বেঁচে গিয়েছে। আর যে বৃদ্ধা মহিলাকে দেখেছিলা, এই বৃদ্ধা মহিলাই হচ্ছে এই জিনদের মা। সে যখন শুনতে পেল যে একটা ছেলে তার সন্তানকে আঘাত করেছে, তখন সে রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সে প্রথমে এসেছিল যে যে ছেলেটি মেরেছে কি আসলে ইচ্ছা করে মেরেছে নাকি অনিচ্ছাকৃতভাবে মেরেছে, সে কি ভালো না খারাপ। যদি সে ভালো হয়, তার আচার আচরণ ভালো হয়, তাহলে যেহেতু আমার ছেলে মারা যায়নি, আমি চিন্তা করবো ওর ক্ষতি করবো কি করবো না। সে যখন আসে, সে ওই বড় রাজুর আচার আচরণ দেখে তার ভালো লাগে, তখন সে চিন্তা করে ছেলেটির আচার আচরণ ভালো, সে আমাকে ভিক্ষা দিতে চাইলো, খাবার দিতে চাইলো, আচার আচরণ ভালো। আর সে ছোট রাজুর সাথে দেখা করতে গিয়েছিল, এই ছেলেটা কে যে আমার ছেলেকে বাঁচিয়েছে, এই জন্য সে দেখা করতে গিয়েছিল সেখানে। তো তোমাদের কোনো ভয় নেই, বড় রাজু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই জন্য যে কাজটি করতে হবে সেটা হলো ওই বড় রাজুকে একা একা রাতের বেলা ওই ব্রিজের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে যে আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এমনটা কাজ আমি জ্ঞাতসারে জীবনে আর কখনো করব না। এই ক্ষমা চাইতে হবে এবং দুটো খাসি এক দামে কিনে ও সাথে করে ওই ব্রিজের কাছে নিয়ে যাবে এবং ক্ষমা চেয়ে ওই খাসি দুটো রেখে ওখান থেকে চলে আসবে, আর পেছন ফিরে তাকাবে না। এটার সমাধান, ওরা এটাই সমাধান দিয়েছে। তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওরা আর তোমাকে ডিস্টার্ব করবে না, পুকুরের পানিতে নামলেও সাপ হয়ে তোমার পা পেঁচিয়ে ধরবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তো এই কাজটি করা হয় এবং এটা করার পরপরই, মানে পরের রাত থেকেই বড় রাজু আর কখনো সাপ টাপ দেখে না, একদম সুস্থ স্বাভাবিক হয়ে যায়। তো এভাবেই এই সমস্যাটির সমাধান হয়েছিল। আর হাফিজের কাছে এই দুই রাজু, এই দুজন মিলেই কিন্তু এই ঘটনাটি শেয়ার করেছে। হাফিজ এই দুজনের ছবি আমাদেরকে দিয়েছে। আমরা ইতোমধ্যে এই দুজনের ছবি আমাদের কমিউনিটি পোস্টে, মানে ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আমরা দিয়ে দিয়েছি। আপনারা এই দুই রাজুর যে ছবি আপনারা দেখতে পাবেন আমাদের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজ এবং গ্রুপে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। ঘটনা পাঠানোর ঠিকানা afnanthehorrorworld@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, হাফিজ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য, এবং এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে ইনশাল্লাহ। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। যেই ঘটনাগুলো এখন শেয়ার করব সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আসিফ আলী ভাই। আসিফ আলী ভাই কিন্তু এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, বিশেষ করে পরি রিলেটেড বেশ কয়েকটি ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছিলেন। তারপরে তো এমনি ঘটনা তো আছেই। আর আসিফ আলী ভাই আমার সাবেক একজন কলিগ, আর উনি বর্তমানে সরকারি একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন করছেন। সঙ্গত কারণে সেটার নাম তিনি বলতে নিষেধ করেছিলেন বলে আমি আগের ঘটনাগুলো তো সেটা বলিনি। আর ওনার বাড়ি বগুড়া জেলায়। তো শুরুতে আমি বলেছিলাম যে দ্বিতীয় ঘটনা বলার পর আমি ঘটনাগুলো বলেছি, কারণ হচ্ছে উনি একসাথে দুটো ঘটনা পাঠিয়েছেন। এই জন্য আমি একত্রে আমাদের দ্বিতীয় ঘটনার সেগমেন্টে গিয়ে ওনার বলা ছোট ছোট দুটি ঘটনা একসাথে উপস্থাপন করতে চাই। আশা করছি এই দুটি ঘটনা শুনলে আপনাদের একে তো ভয়ের অনুভূতি তো জাগাবেই এবং অন্য রকমের একটি ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ। চলুন ঘটনাতে চলে যাই। ফার্স্ট যেই ঘটনাটি ওনার আজকে রয়েছে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। উনি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। আর
যেই সময়ে ঘটনাটি ঘটেছিল এটা 2010 কি 11 সাল এরকম একটা সময় ঘটনা। তো তখন সন্ধ্যার পরে যখন রাত আরেকটু বেশি হতো, রাত 8টার দিকে, ওই সময় গরমকালে নিয়ম করে প্রায় ঘন্টা 2-3 লোডশেডিং হতো। 8টা থেকে 10টা কি 10:30 এরকম একটা সময় পর্যন্ত বিদ্যুৎ থাকতো না, বিশেষ করে গরমকালে। যেহেতু গরমকালে বিদ্যুতের চাহিদা বেশি থাকে, এই কারণে ওই সময় এই সময়টা বলা যেত যে মানে রুটিন মাফিক এই লোডশেডিংটা হতো। তো ওই সময়ে বেশ কয়েকজন ভাই ওনারা চিন্তা করলেন যে তাদের বন্ধু সার্কেলের মধ্যে যারা একটু বেশি মানে এমন ভাব নেয় যে তারা কোনো কিছুতে ভয় পায় না, সব সময় অন্যের ভয় পাওয়া দেখে হাসি তামাশা করে, তাদেরকে ভয় দেখাবে। তো এমনই একজন ছিলেন হচ্ছে ফয়সাল ভাই, যিনি কোনো কিছুতে ভয় পেতেন না এবং সবাইকে বলতেন, আরে ধুত, তোরা কিসের কি ভয়টা ওই পাস, কিসের ভয়ের গল্প বলিস, এগুলো আমি বিশ্বাস করি না। আর যদি বিশ্বাস করিও, আমার সামনে এগুলো আসলে আমি কখনোই ভয়টাই পাবো না। তো ওনার বন্ধুরা চিন্তা করেন যে তাহলে ফয়সালকে ভয় দেখাতে হয়। ফয়সাল ভাইয়ের আর একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে তুষার। এখন এই তুষার ভাইয়ের সাথে অন্য বন্ধুরা যোগাযোগ করে যে তুই ফয়সালকে রাজশাহী শহরে নিয়ে যাবি, সাহেব বাজারে নিয়ে যাবি, বাজার টাজার করবি, তারপরে ফেরত আসবি, এবং ফেরত আসার সময় আমাদেরকে আগে থেকেই মোবাইলে মিসড কল দিবি, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব। আর ওকে একটা নির্দিষ্ট পথ দিয়ে নিয়ে আসবি। সেই পথটা কোনটা? সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যিনি ভিসি জুবেরি, তো এই জুবেরি নামে যেই একটা ভবন রয়েছে, জুবেরি ভবন, ইসমতারা জুবেরি, তো এই জুবেরি ভবনের ওই দিক দিয়ে আসতে হবে। জুবেরি ভবনের সামনে বড় আম বাগান রয়েছে, ওই আম বাগানের পাশ দিয়ে যেন বাইক নিয়ে আসে, কারণ ওই পাশেই থাকা একটি গাছে তারা ওই নাট্যকলা থেকে বিভিন্ন কস্টিউম নিয়ে এসে তারা বিভিন্ন সাজ পোশাকে ভয় দেখানোর জন্য পজিশন নিয়ে থাকবে। তো যে কথা সেই কাজ, ওই তুষার ভাই ফয়সাল ভাইকে নিয়ে বাজারে গেছে। তো ফয়সাল ভাই যেতে চাননি, ফয়সাল ভাই বলছে যে চল এমনি যাই, রিক্সায় যাই, অন্যভাবে যাই, বলে না তোর বাইকটা নিয়ে চল। তো এখন বাইক নিয়ে গিয়েছে, আর ফেরার সময় ওই যে পূর্ব পরিকল্পনা মাফিক আগে থেকেই বলা ছিল যে কিভাবে সংকেত দেবে, সেই সংকেতটা দিয়ে দেয়। তো জুবেরি ভবন পার হয়ে কিন্তু আরো এগিয়ে এসে মেইন রাস্তায় ওঠার জন্য একটা গেট রয়েছে, এটাকে কাজলা গেট বলে। যারা অত্র এলাকায় আছেন বা রাজশাহী ইউনিভার্সিটির যারা শুনছেন তারা তো অবশ্যই চিনে থাকবেন। আর আমি বলতে পারছি ভালো করে এই কারণে যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য পড়েছিলাম, একটা সেশন শুধু পড়েছিলাম, পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি নতুন করে আরেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে। তো ওই কাজলা গেট দিয়ে মেইন রাস্তায় উঠা যায়। তো ওই ফয়সাল ভাই উনি চিন্তা করেছিলেন যে কাজলা গেট দিয়ে না ঢুকে এই সাইডটা তো অন্ধকার থাকে, তো রাজশাহী ইউনিভার্সিটির মেইন যে গেট যেটা, ওই গেট দিয়ে ঢুকবো। তো উনি ওই দিক দিয়ে যাবেন, হঠাৎ করে পেছন থেকে তুষার ভাই বলে, আরে ফয়সাল তুই মানে বাম দিয়ে ঢুক, এদিক দিয়ে চলবে। না না, এদিকে অন্ধকার, এদিকে যাবো না। কারে না, কোনো সমস্যা নেই, এদিকে চল। মানে উনি জোর করে তাকে ওই দিক দিয়ে ঢুকাতে বাধ্য করে, কারণ ওই দিক দিয়ে না গেলে তো ওই যে বিভিন্ন জায়গায় যারা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে তারা তো বেকার বসে থাকবে। এত আয়োজন করলো ভয় দেখানোর জন্য, ভয়টা কাকে দেখাবে? তো যাই হোক, ফয়সাল ভাই বাইক নিয়ে ওদিকে ঢোকে। যখনই ওই একটা নির্দিষ্ট গাছের কাছে চলে এসেছে, ওই আমবাগানের কাছে, হঠাৎ করে মানে বিভৎস হাসির শব্দ। তো ফয়সাল ভাই তাকিয়ে দেখে যে আম গাছের একটা ডালে সাদা কাপড় পরে একজন বসে আছে, বিভৎস চেহারা, লম্বা লম্বা চুল, আর একজন গাছের ডাল ধরে ঝুলছে, আর একজন ডাল ঝাঁকাচ্ছে। মানে এইরকম অবস্থা দেখে এখন মানে ফয়সাল ভাইয়ের তো অবস্থা খারাপ। এদিকে তুষার ভাই কিন্তু আর একটা কৌশলে তাকে আগে থেকেই ভয় দেখিয়ে রেখেছিলেন, একটা ভয়ের গল্প বলে। এখন ভয়ের গল্পটা সত্য কি মিথ্যা এটা ঠিক বলা যাবে না, কারণ এটা হয়তো তাকে ভয় দেখানোর জন্য আগে থেকেই মনে মনে একটা ভয় দেখিয়েছিলেন, এই বলে যে উনি গ্রামে ওনার নানি বাড়িতে গিয়েছিলেন। নানি বাড়িতে যাওয়ার পরে একদিন সন্ধ্যার সময় নানি বাড়ির পুকুর ঘাটে দেখছেন একটা মেয়ে বসে আছে এবং পানির মধ্যে পা দোলাচ্ছে।
তো সে চিন্তা করছে এই সন্ধ্যার সময় কোন বাড়ির মেয়ে এটা, সন্ধ্যা হয়ে গেছে এখনো এখানে বসে কি করে। তো উনি আবার ওখানে গিয়ে নাকি বলেছে যে এই আপনি কে, কোন বাড়ির, এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে বসেছেন কেন। তখনই ওই মেয়েটা নাকি ঘুরে তাকায়, আর ঘুরে তাকানোর পরে দেখা গেল ওই মেয়ের মুখের অর্ধেকটা একটা সুন্দরী নারীর অবয়ব এবং মুখের অর্ধেকটা বাকি অংশ এক পাশ কঙ্কাল। তো এই দৃশ্য দেখে উনি খুব ভয় পেয়েছেন। আর এই গল্পগুলো কিন্তু ওই কাজলা গেট দিয়ে ঢোকার আগ দিয়ে ওনাকে বলেছেন। আর তখন ফয়সাল ভাই বলছে এই চুপ থাক, এই রাত বিরেতে এখন এসব ঘটনা কেউ বলে নাকি। যেহেতু এই ঘটনা বলে ওনার মনের মধ্যে আগের থেকেই ভয় সৃষ্টি করে রাখা হয়েছিল, এই কারণে ওই আগে ওই নাট্যকলা থেকে কস্টিউম নিয়ে আসা, অন্যদের ভূত সেজে বসে থাকা এবং ভয় দেখানোটা ওনার মনের মধ্যে মারাত্মক প্রভাব ফেলে। আর ওদিকে তুষার ভাই ভয়ের আবহ আরো বেশি করে সৃষ্টি করার জন্য পিছন থেকে বলে ফয়সাল চাচা আপন প্রাণ বাঁচা, আমি ভাগলাম তুই ভাগ তোর মতো। এই জন্য তুষার ভাই কি করছে, উনি মিশে ভয়ের অভিনয় করে পিছন দিকে দৌড় দিয়েছে। আর ফয়সাল ভাই তো এমন জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং এমন ভয় পেয়েছে যে ওনার ভয় পাওয়া দেখে ওই যারা ভয় দেখাচ্ছিল ওনাদের খারাপ লেগেছে যে ফয়সাল ভাই তো এখনই মারা যাবে ভয়ে। তখন ওরা ওই ভয় দেখানো বন্ধ করে বলছে যে এই ফয়সাল ভয় টয় পাস না, এই আমরা 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 ভয় পাস না, এটা বলে ওনাকে আশ্বস্ত করতেছে এবং কাছে আসছে। কিন্তু কাছে এসে দেখে ওই ফয়সাল ভাই অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাকে যদিও বলা হয়েছিল যে আমরা এইভাবে আসলে তোকে ভয় দেখিয়েছি, তো ফয়সাল ভাই খুব রাগারাগি করছিল। ওনার পরিবারের লোকজনও তাদেরকে খুব বকাঝকা করেছিলেন যেভাবে তাকে ভয় দেখানোর জন্য। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না, এটা হচ্ছে ঘটনার শুরুর পার্ট, মানে মূল ঘটনাতে যাওয়ার আগে এটা একটা পার্ট মাত্র। এটা একটা হাস্যরসাত্মক ব্যাপার যদিও, কিন্তু যিনি ভয় পেয়েছেন উনি কিন্তু বোঝেননি যে আসলে ওটা কি সত্যি না মিথ্যা। হঠাৎ করে যখন ভয় লাগে তিনি বুঝতে পারেন যে সেই ভয়ের অনুভূতিটা কেমন। এখন সমস্যা যেটা দেখা দিল, এই যে যারা ভুতুরে কস্টিউম পরে ভয় দেখিয়েছিল তারা চিন্তা করলো যে এরপর থেকে আমাদের মধ্যে যারাই দুষ্টামি করবে, বিশেষ করে সিনিয়র জুনিয়র, এদেরকে আমরা এইভাবে ভয় দেখাবো। এইরকম একটা পরিকল্পনা করে আর একজন সিনিয়র ভাইকে ভয় দেখানোর একটা পরিকল্পনা তারা করেছিল। তো পরিকল্পনা মাফিক তারা ওই যে লোডশেডিং এর ওই সময়টাতে তারা একটি গাছে অবস্থান নেয় এবং তারা কিন্তু আগে থেকেই মানে বিভিন্নভাবে সোর্স লাগিয়ে রেখেছিল যে ওই ভাই কোন দিক যায়, কোন দিক দিয়ে আসে। তো ওনারা রেডি ছিল, এরকম তাকে ছিল যে কোন দিন ওনাকে ওই রাস্তায় পাওয়া যায়, জুবেরি ভবনের ওখানে ওই আমবাগানের কাছে পাওয়া যাবে, কারণ ওইটা তো বেশ অন্ধকার থাকতো, এই জন্য ওখানে ভয় দেখানোর সুবিধা। আর অন্যদিকে আলোর ঝলকানি থাকতো, যার কারণে ওইভাবে ভয় দেখানো পসিবল ছিল না, আর লোকজন আসা যাওয়া করতো সেদিক দিয়ে, ওই সাইডটাতে লোকজন কম আসা যাওয়া করতো। তো ওই ভাইকে ভয় দেখাবে, এদিকে যিনি এই ভয় দেখানোর যে টিম, এই টিমের যিনি টিম লিডার যে পালের গোদা, সে চিন্তা করেছে যে আজকে সেই লেভেলের একটা ভয় দেখাবো। এদিকে তার কাছে খবর আসে যে যাকে ভয় দেখাবেন উনি কাজলা গেটের কাছে আসে এই দিক দিয়ে ঢুকবে। এখন উনি তো ওনার কস্টিউম পরে চলে এসেছেন এবং উনি তাড়াহুড়া করে এসেছেন, এসে ওই গাছে উঠেছেন। তো গাছে ওঠার পর উনি দেখেন ওই গাছে ঠিক বাদুরের মতো 5-6 জন বিভিন্ন ডালে ডালে ঝুলে আছে, মাথা নিচে দিয়ে বা উপর দিক দিয়ে। তো উনি চিন্তা করেছেন যে ওনার টিমের যারা আছে এরা আগে এসে বসেছে, কিন্তু ওনারা তার দলের না, এটা উনি বুঝতে পেরেছেন একবার দেখার পরে। তো উনি চিন্তা করেছেন যে এরা হলো আর একটা দল, মনে হয় তারা অন্য কাউকে ভয় দেখানোর জন্য ওখানে উঠে বসে আছে। তো উনি আবার তাদেরকে বলছে, এই তোরা কারা রে, এইভাবে এখানে আসছিস কেন, কি আমাকে ভয় দেখাবি নাকি? আরে আমরাই মানুষকে ভয় দেখাই, আর তোরা আবার কাকে ভয় দেখাবি, এই নাম। তো এগুলো বলছে। এখন ওরা না নির্বিকার, কোনো শব্দ করছে না এখানে। এদিকে উনি চিন্তা করছেন যে আমার টিমের লোকজন মনে করলাম এরা, কিন্তু এরা তো তারা না, আর ওরা কোথায় গেল, ওরা এখন আসে নাই কেন, এই কথা ভাবছেন। আর ওদেরকে বকাঝকা করছেন, এই নাম, তোরা কোন ডিপার্টমেন্টের, কোন হলে থাকিস, এগুলো বলছে। এইভাবে বলার একটা পর্যায়ে হঠাৎ করে ওই যে যারা ঝুলেছিল বানরের মানে বাদুরের মতো, এদের মধ্যে একজন মানে হি হি করে হেসে দেয়, এবং যখন হেসে দিয়েছে ভয়ঙ্কর দাঁত বেরিয়ে গেছে, বড় বড় দাঁত এবং বিভৎস চেহারা। উনি ওইটা দেখেই বুঝেছেন যে এইটা কোনো মেকআপ দেয়া কোনো আর্টিস্ট না, এটা অরিজিনাল একটা ভূত প্রেত বা জিন হবে।
উনি ওইখানে চিৎকার, এমন জোরে চিৎকার দিয়েছেন এবং ওই চিৎকারে উনি ওই গাছের ওই উপর থেকে একদম ধপাস করে নিচে পড়ে যান। নিচে পড়ে উনি প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, দীর্ঘদিন ওনাকে চিকিৎসা করাতে হয়েছিল। আর উনি যে পড়ে গিয়েছেন তখন হলো ওনার টিমের লোকজন আসতেছিল কেবল, ওরা এসে উপর দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। তো এরপরে আশেপাশে অনেকের কাছেই জানাজানি হয়ে যায় যে এরা ভয় দেখাতো এবং ভয় দেখাতে গিয়ে ওই দলের পালের গোদা নিজেই ভয় পেয়ে আজকে এই মুমূর্ষু অবস্থা। তো যাই হোক, এরপরে ওই গ্রুপটি আর কাউকে আসলে ভয় দেখানোর চেষ্টা করেনি, যে ভয় দেখাতে গিয়ে তারা নিজেরাই ভয় পেয়েছিল। এটি ছিল একটি ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এটি আসিফ আলী ভাইয়ের একটি ঘটনা, তিনি একসাথে দুটি ঘটনা পাঠিয়েছেন। এবার চলে যাই আসিফ আলী ভাইয়ের দ্বিতীয় ঘটনাতে। এই ঘটনাটি মাদারীপুরের ঘটনা। মাদারীপুরের একটি নদী বন্দর রয়েছে, নদী বন্দরকে কেন্দ্র করে এই ঘটনাটি, কেন্দ্র করে না, মূলত নদী বন্দরের একজন ইমাম সাহেবকে কেন্দ্র করে ঘটনাটি। তো ওখানে বড় বড় নৌকা থাকতো আগে, ওই বড় বড় নৌকায় অনেক লোক থাকতো। তো তারা রেগুলার সালাত আদায় করতো। নামাজ পড়ানোর জন্য এমন একজন ব্যক্তিকে তারা নিতেন সাথে, যিনি মাছও ধরতে পারেন এবং ইমামতিও করতে পারেন। তাদের কাজেও হেল্প হবে, আবার ইমামতিও করবেন। মূলত ইমামতি করাটাই, 5 ওয়াক্ত নামাজে ওই নৌকায় ইমামতি করাটাই মূলত তার কাজ ছিল। তো এরকম একজন লোককে তারা নৌকায় নিয়েছিলেন। বেশ 8-10 দিন ধরে বিভিন্ন জায়গায় মাছ ধরেছেন, বিক্রি করেছেন। তারপরে আবার মাদারীপুরের ওই ঘাটে চলে এসেছেন। কোন ঘাট এটা আমাকে নির্দিষ্ট করে আসিফ আলী ভাই বলতে পারেননি। তো যাই হোক, তো ঘাটে আসার পর ইমাম সাহেব ওই 7-8 দিনে তার যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা বুঝে পান। তো উনি চিন্তা করেন যে 7-8 দিন ধরে মাছ ধরলাম, বাড়িতে খালি হাতে গেলে কেমন হয়, 2টো ইলিশ মাছ কিনে নিয়ে যাই। তো উনি বেশ বড় সাইজেরই 2টো ইলিশ মাছ কেনেন, কিনে রওনা দেন। এখন উনি যখন রওনা দিয়েছেন তখন এশার নামাজের পরে রওনা দিয়েছেন। ওনার বাড়ি ওই ঘাট থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের পথ, খুব বেশি দূরে না কিন্তু। তখন আশেপাশের লোকজন বলছিল যে ইমাম সাহেব এখন মাছ নিয়ে যাচ্ছেন রাতের বেলা একা একা, তো এক কাজ করেন, কোন একটা বাসায় যান, সবাই তো আপনার পরিচিত, মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে নিয়ে যান, তা না হলে সমস্যা হতে পারে রাস্তায়। তো ইমাম সাহেব এটাতে রাজি হচ্ছিলেন না, কারণ হচ্ছে কাউকে দিয়ে যদি মাছ কোটানো যায়, ধোয়া যায়, স্বাভাবিকভাবে মাছের একটা ভাগ দিতে হবে। তো উনি গরিব মানুষ, চিন্তা করছেন যে কি দরকার এতটুকু পথ, আবার কোটানোরই দরকার কি আর ধোয়ানোরই দরকার কি, নিশ্চয়ই মানে তারা মাছ খাবে এই জন্য একটা এই পথ বাতলাচ্ছে। তো উনি মনে মনে এই চিন্তা করেছেন, বলে যে না আমার কোনো প্রয়োজন নেই, আমি বাসায় চলে যাব। তো উনি বাড়ির দিকে হাঁটা দেন। তো হাঁটা শুরু করেছেন, বেশ একটা নির্জন রাস্তা দিয়ে উনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেছন থেকে মানে নাকি সুরে কেউ একজন বলে উঠছে, এই হুজুর, তোর কাছে তো 2টো মাছ, একটা দিয়ে যা। 2টো চাই না, একটা দে, অনেকদিন ইলিশ মাছ খাই না। তখন হুজুর চিন্তা করেছেন যে এই পড়ছি এক বিপদে, এখন কি করি। উনি তো জানতেন রাতের বেলা এভাবে ইলিশ মাছ নিয়ে আসতে গেলে এই ধরনের সমস্যা হয়। বিভিন্ন সময় ময় মুরব্বীদের কাছে গল্প শুনেছেন, অনেক তার জুনিয়রদের কাছেও গল্প শুনেছেন। আজকে উনি তো এই ফাঁদে পড়ে গেছেন, এখন কি করবেন। এখন তিনি বলছেন যে না, আমি আমার পরিবারের জন্য মাছ কিনছি, তোদেরকে দেব না। তো এই বলে উনি হাঁটা শুরু করছেন, কিন্তু পেছন থেকে ঢিল ছুটছে। তারপর যেই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে যে গাছ রয়েছে সেই গাছের ডাল ঝাঁকাচ্ছে, এইভাবে তাকে খুব ডিস্টার্ব করছে যে একটা মাছ দিয়ে যা না, একটা মাছ দিয়ে গেলে কি হয়, 2টো তো চাই না, একটাই দে, আর একটা বাড়িতে নিয়ে যা। তখন উনি ভাবেন যে এদের হাত থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, একটা মাছ দিতেই হবে। কিন্তু উনি চিন্তা করেন যে মাছ তো দিব, ওদের সাথে একটা চুক্তিতে আসি। তখন তিনি হাঁটছেন এবং বলছেন, উনি পেছন দিকে তাকাচ্ছেন না, উনি বলছেন যে মাছ দিতে পারি একটা শর্তে, আমাকে আমার বাড়ি পর্যন্ত আগায় দিবি তোরা, তাহলে আমি মাছ দিব। না হলে এখন তোদেরকে দিলাম, কিছুক্ষণ পরে তোদের ভাই বেরাদার আবার সামনে এসে আবার নাকি সুরে যদি মাছ চায়, তখন আমি কি করব। তখন তারা বলবে একটু আগে দিয়ে আসলে এবার এটাও আমাদেরকে দিয়ে যা, তখন আমি বাড়ি থেকেই নিব। সুতরাং আমার বাড়ি পর্যন্ত আগায় দে, একটা মাছ দিব আর একটা আমি বাসায় নিয়ে যাব। তো ওরা রাজি হয়, হ্যাঁ ঠিক আছে চল হুজুর, তোকে আগায় দিয়ে আসি। এভাবে হুজুর আগাইতেছে, কিন্তু হুজুর কিন্তু
উনি ফিল করছেন ওনার পেছনে পেছনে একজন না কয়েকজন আসছে, এক ধরনের শব্দ পাচ্ছেন, এটা ঠিক হাঁটার শব্দ না কিন্তু এক ধরনের একটা শব্দ আছে, মাঝে মাঝে তারা নিজেরা নিজেদের মধ্যে কথাও বলছে। এইভাবে হুজুর মোটামুটি বাড়ির কাছাকাছি এসেছেন। কাছাকাছি আসার পর তার বাসা থেকে মানে কোয়ার্টার কিলোমিটার দূরে, মানে 1 কিলোমিটার 4 ভাগের 1 ভাগ দূরত্বে একটা বট গাছ রয়েছে। ওই বট গাছ নিয়েও অনেক ঘটনা প্রচলিত আছে, ভৌতিক ঘটনা, এটা হুজুর জানতেন। তো যখন ওই বট গাছের কাছাকাছি চলেছেন, হঠাৎ করে পেছন থেকে ওই যারা তার আগ পর্যন্ত মানে এগিয়ে দিয়ে এসেছিল তারা বলে ওঠে যে এই আমরা আর যাব না, মাছ দে মাছ দে। এখন হুজুর চিন্তা করছেন যে সে তার বাড়ির কাছাকাছি চলে এসেছে, বাড়ি ওখানে এসে আবার 2টা পথ রয়েছে। এক হচ্ছে ওই একটা সোজা পথ যেটা ওই বট গাছের ওই দিক দিয়ে যেতে হবে, আর একটা ঘোড়া পথ রয়েছে। এখন হুজুর চিন্তা করছেন যে উনি ওই বট গাছের ওখানে যেহেতু সমস্যা আছে ওই দিক দিয়ে যাবেন না, উনি একটু ঘোড়া পথ দিয়ে যাবেন। কিন্তু আবার এটা ভাবছেন যে ঘোড়া পথ দিয়ে গেলে সময় তো একটু বেশি লাগবে, এর সাথে করে এতগুলো পিশাচ শ্রেণীর জিনদেরকে এই আপদ টেনে নিয়ে আসছি, আবার যদি এই দীর্ঘ পথ দিয়ে যাই তখন তো এই জায়গার লোকজন খুব কম থাকে, এতক্ষণ তো তেমন কিছু বলতে পারে নাই, রাস্তাঘাট আছে, লোকজন যে কোনো সময় চলে আসতে পারে। এখন ওই ঘোড়া পথ দিয়ে গেলে তো সময়ও বেশি লাগবে, ওখান দিয়ে লোকজনও যায় না, তখন তো আবার ওখানে ঝোপঝাড় আছে, তখন তো আমার একটা ক্ষতি করবে। তো উনি চিন্তা করছেন বট গাছের ওইখান দিয়ে যাবেন। এই জন্য বট গাছের ওই মানে কাছাকাছি যখন এসেছেন হঠাৎ করে ওই পিছন থেকে বলে এই আমরা আর যাবো না, আমাকে মাছ দে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত পথ আসলো, তাড়াহুড়া নাই, হঠাৎ করে বট গাছের কাছাকাছি আসার পরে এদের এত তাড়াহুড়াটা লাগলো কেন? তখন উনি বলতেছেন যে এই যে বট গাছ আছে এই বট গাছেও কিছু জিন আছে। এখন এত দিন ধরে এই এলাকায় বড় হয়েছি, এরা হলো আমাদের ভাই বেরাদার, আমাদেরকে দেখে শুনে বড় করছে। এখন তোদেরকে যদি একটা মাছ দেই, আবার একটু পথ আগায় গেলে ওরা যদি মাছ চায় তখন কি হবে? তখন আমি বাড়িতে কি নিব? সুতরাং এই সলিউশন তোদেরকেই করতে হবে, কে মাছ নেবে, আমি একটা মাছ দিতে পারবো। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই ইমাম সাহেব উনি দেখেন ওই বট গাছ থেকে ধূপ ধাপ করে 5-7টা অবয়ব মাটির উপর নামলো। মাটিতে নামার সাথে সাথে ধারণ করে শব্দ হইল, এবং এইগুলো কি করছে, দৌড়ে হুজুরের দিকে আসতেছে। হুজুর চিন্তা করছে এইবার শেষ, মাছও শেষ, আমার জীবনও শেষ। কিন্তু না, ওই জিনিসগুলো হুজুরদেরকে পাশ কাটিয়ে হুজুরের পেছনে চলে যায়। পেছনে যাওয়ার পর মানে এমন শব্দ হয় যে কয়েকটা কুকুর বা 10-12টা কুকুর যদি একসাথে মারামারি শুরু করে যেরকম শব্দ হয়, নিজেরা চিৎকার করে, ওই রকমের শব্দ শুরু হয়েছে। তখন হুজুর পেছন দিকে তাকান, তাকিয়ে দেখেন রাস্তার দুপাশে ওই ধানি জমি রয়েছে, বড় বড় ধান গাছ রয়েছে, কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, কিন্তু মনে হচ্ছে যে ওইখানে এমন ধস্তাধস্তি হচ্ছে, কোনো একটা জায়গায় ওই ধান গাছগুলো দেবে যাচ্ছে আবার খাড়া হয়ে যাচ্ছে, মানে ওইদিকে দৌড়াদৌড়ি করলে যেরকম হয় আর কি, ধানের গাছের ভিতর দিয়ে যদি দৌড়াদৌড়ি করে যেরকম হয় ওরকম মনে হচ্ছে। তো উনি চিন্তা করছেন যে এই তো লেগে গেছে এদের মধ্যে মারামারি, এই সুযোগে আমি তাড়াতাড়ি ইলিশ মাছ নিয়ে কেটে পড়ি। উনি দিয়েছেন বাড়ির দিকে ভৌ দৌড়, উনি আর কোনো দিকে তাকান নেই, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন মাছ নিয়ে। তো মাছ নিয়ে যাওয়ার পরে উনি ওনার ওয়াইফকে বলছেন তাড়াতাড়ি এই মাছ কাটো, তাড়াতাড়ি রান্না করো, এই মাছ রাখা যাবে না, সকাল পর্যন্ত রাখা সম্ভব না, এখনই কাটতে হবে। তো পরবর্তীতে হুজুর জানতে পেরেছিলেন যে এই যে বট গাছে যেই জিনগুলো রয়েছে এদের সাথে ওই আরেকটা মানে ওই রাস্তার পাশে যেই মাছ খেকো যে জিনগুলো ছিল এদের সাথে বিরোধ রয়েছে, এলাকাগত বিরোধ। এরা ওই এলাকায় ঢোকে না, ওরা এই এলাকায় আসে না, কিন্তু মাছের লোভে লোভে ওই জিনগুলো হুজুরের পিছু পিছু এসে ওদের এলাকায় ঢুকে পড়েছিল। এই কারণেই যখন ওরা বুঝেছে ঢুকে পড়েছে, এই জন্য তাড়াহুড়া করছে যে আমাদেরকে মাছ দে আমরা যাবো না, এরকম একটা ভাব নিচ্ছে। আর ওরা যখন দেখে ফেলেছে যে ওরা ওদের এলাকায় চলে এসেছে, কিসের কি মাছ, ওরা দ্রুত বট গাছ থেকে নেমে ওদেরকে ধাওয়া করে আচ্ছা মতো শায়েস্তা করেছে। তো এই ঘটনা থেকে একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যেমন এলাকাগত বিরোধ রয়েছে, বিশেষ করে যারা একটু মাস্তান টাইপের লোক নির্দিষ্ট একটা এলাকায় তারা প্রভাব খাটানোর চেষ্টা করে,
আর একই রকমভাবে জিনদের মধ্যেও এরকম এলাকাগত বিরোধ রয়েছে এবং এইভাবেই তারা তাদের এলাকাটা মেনটেন করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় আসিফ আলী ভাইকে চমৎকার দুটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আসলে ভৌতিক ঘটনার মধ্যেও যে মজা থাকতে পারে আমি ফার্স্ট এই দুটি ঘটনা শেয়ার করার মাধ্যমে বুঝতে পেরেছি। ভয়ঙ্কর ব্যাপার তো রয়েছেই, আবার মজাও রয়েছে। আর উনি আমাকে রেকর্ডিং যেটা পাঠিয়েছিলেন এটা শুনে আমারও আসলে খুব ভালো লেগেছিল। তো আমরা তো আসলে ঘটনাগুলো ভয়ঙ্করভাবে উপস্থাপন করার চেষ্টা করি, কোনো কোনো ভৌতিক ঘটনা আসলে মজারও হয়। আশা করছি এই দুটি ঘটনা, বিশেষ করে আসিফ আলী ভাইয়ের যে দুটি ছোট ছোট ঘটনা আমি শেয়ার করলাম, এই দুটি ঘটনা আপনাদের সকলের কাছে ভালোও লেগেছে, মজারও লেগেছে। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আফনান দ্য হোল ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফনান দ্য হোল ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা ঘটনা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে afnantheholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ঘটনা ইমেল করতে পারবেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা দেখে নিতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন বা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল শনিবার ইনশাআল্লাহ আমার বলা পুরাতন ঘটনা নিয়ে রিমেম্বারিং স্টোরিজের এপিসোডে হাজির হচ্ছে ইনশাআল্লাহ। আর সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। আর প্রতি বৃহস্পতিবার আপনাদের পাঠানো সাথে আমার সংগ্রহ করা বিভিন্ন ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের ঘটনাই সেখানে বেশি থাকে, আমি যদি সংগ্রহ করতে পারি সেখানে সেই ঘটনাটি আমি জুড়ে দিই। আপনাদের বিভিন্ন ঘটনাগুলো আমরা যাচাই বাছাই করি, আমাদের টিম রয়েছে তারা যাচাই বাছাই করে এবং তারপরে ঘটনা সিলেক্ট করার পর আমি সেই ঘটনাগুলো পড়ে শোনাবার চেষ্টা করি। এভাবেই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতায়। আল্লাহ যেন আমাদের এই বন্ধনকে অটুট রাখেন এবং আমাদের এই চলার পথকে যেন অব্যাহত রাখার তৌফিক দান করেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।